আমার আলাদিন জাবিন ফুরকান পর্ব সংখ্যা ৪৫। সাইবান পড়ে যাচ্ছে। রুফটপ থেকে নিচে সরকে গিয়ে আছড়ে পড়লে তার শরীরে কোনো অংশ অবিচ্ছিন্ন থাকবে কিনা সন্দেহজনক। অরণ্য অত্যন্ত আয়েস নিয়ে দৃশ্যটা দেখল। মাত্র কয়েক ন্যানো সেকেন্ডে এই ঘটনাটা তার চোখে ভাসতে বুঝি কয়েক ঘন্টা হয়। টুটি ফুটল তির্যক তীব্র হাসি। একটি পিঁপড়াকে আঙ্গুল দিয়ে চেপে ধরে মৃত্যু ভয় দেখানোর পর হুট করে ছেড়ে দেওয়ার মাঝে আলাদাই একটা মজা আছে। নিজেকে তখন জগতের শ্রেষ্ঠ কেউ মনে হয়, যার হাতের মুঠো জীবন। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে চোখের ভেতর যে জলজলে হাহাকার ফুটে ওঠে, সেটার স্বাদ অতুলনীয়। তাই তো বরাবর শুধু অরণ্য নিজের ভাবনাটা শেষ করতে পারল না। পায়ের গোড়ালির উপরিভাগে বারবারে মোক্ষম এক আঘাত অনুভব করলো। পতন উপভোগে সে এতটাই মুশকিল ছিল যে এইটুকু হালকা ধাক্কা তার শরীর সহ্য করার জন্য ঠিক প্রস্তুত ছিল না। ভারসাম্য রক্ষার জন্য কিছু আঁকড়ে ধরার আগেই তার বাড়ির শরীরটা হেরে পড়ল সামনে। পিছলে গেল পা। মানুষের আত্মচিৎকার কানেও গেলে না বুঝি তার। সে পড়ে যাচ্ছে নিচে, নিজের খুঁড়া করবে, নিজের খুঁড়া কবরে। দপাস বুকের নিচে শক্ত কিছুর অস্তিত্ব টের পেল অরণ্য। উষ্ণ প্রশস্ত ভেতরে আবার স্পন্দিত হচ্ছে হৃদস্পন্দন। নিঃশ্বাস আটকে মাথাটা কাত করে তাকালো অরণ্য। প্রথমটা শুধু দেখলো কংক্রিটের সড়কপথ, বহু নিচে গাড়ি চলছে। ওখানে গিয়ে পড়লে শরীরের উপর দিয়ে গাড়ি চলে যেতে বিন্দুমাত্র সময় নেবে না। ছিন্ন ছিন্ন হয়ে যাবে সব কিছু। হাসপাতাল নেওয়ার মতন সময় পাওয়া যাবে না। অতঃপর অরণ্যের দৃষ্টি উপরে উঠে এলো, ঠিক যেখানটায় সে আটকেছে সে। প্রথমটা চকচকে সিলভারের আইব্রো পিয়ার্সিং দেখা গেল। অতঃপর শক্তিশালী কাঠামোর পুরুষের বুক, বাহুজুড়ে সুগঠিত মাংসপেশির বহর। সাইবান আলাদিন। অরণ্য সাইবানের শরীরের উপর এসে পড়েছে। রুফটপ রেলিংয়ের নিরাপত্তা ছাড়াও এপাশে কয়েক মিটার সেফটি নেটের সুরক্ষা। সাইবান রেলিংয়ে ভেঙে ছিটকে এসে পড়েছে সেই নেটের উপর। তবে সে কাপড়েনি, সঙ্গে করে অরণ্যকে নিয়ে পড়েছে। চোখ পিটপিট করলো অরণ্য। কয়েক লম্হার জন্য তার নিজের দৃষ্টি, প্রবল শক্তি, ইন্দ্রিয় ক্ষমতা কোনোটাকেই বিশ্বাস করতে চাইল না। তার নিচে থাকা সাইবানের আস্তে করে নিজের মাথাটা সোজা করে তাকালো। বাড়ি নিঃশ্বাসে প্রশ্বাসের সঙ্গে বুক ওঠানামা করছে। অরণ্যর উপরে তাকা স্পষ্ট টের পাচ্ছে প্রতিটি শারীরিক প্রতিক্রিয়া। সাইবানের চেহারাটা ক্ষণিক্ষণের জন্য অতিমানবীয় দেখালো। চেহারা জুড়ে খচিত গামের ফুটা, টুটেও অতি দৃঢ় ফুটল সূক্ষ্মতর এক অশুভ হাসি। অরণ্য অনুভব করলো তার পিঠ জুড়ে সাইবানের শক্তিশালী বাহুজোড়া চেপে বসেছে, যেন জড়িয়ে ধরেছে তাকে। অরণ্যের বুক কাঁপিয়ে ধ্বনিত হলো সাইবানের গভীরতর কণ্ঠস্বর। বাঁকাবাকি করলে সব কিছুর স্বাদ বেড়ে যায়, সে খাবার হোক বা মরণ। হতবিহ্বল অরণ্য চেয়ে রইল। সাইবানের চেহারা থেকে সে নিজের দৃষ্টি ফেরাতে পারল না। এতটা কাছ থেকে ওই কালো চোখের মাঝে সে ভৌতিক প্রলোভন দেখা যাচ্ছে, তা কি কোনো সাধারণ মানুষের পক্ষে ধারণ করা সম্ভব? না। সাইবানকে মেরে ফেলার কোনো পরিকল্পনাই অরণ্যর আজ ছিল না। সে তো শুধু ভয় দেখাতেই চেয়েছিল সাইবান ছাদ থেকে ছিটকে গিয়ে সেফটি নেটের উপর পড়বে। এর মাঝে কয়েক সেকেন্ডে সে মৃত্যু যন্ত্রণা দগ্ন হবে। সেই যন্ত্রণাটুকু অরণ্য প্রাণভরে উপভোগ করতে চেয়েছিল। কিন্তু এই ছেলেটি শুধুমাত্র নিজের পরিণতি বরণ করেনি, বরং টেনে হিচড়ে অরণ্যকেই একই পরিণতিতে নামিয়ে এনেছে। এক কয়েক ন্যানো সেকেন্ডের ভেতর অতিমানবিক এই চিন্তা করা আদৌ মানুষের পক্ষে সম্ভব? ছাদ থেকে যে পড়ে গিয়েছে, আর সেফটি যে কোনো মুহূর্তে একসঙ্গে দুজনের বার বইতে না পেরে ছিঁড়ে যেতে পারে, এমন কোনো লক্ষণই সাইবানের চেহারায় দেখা যাচ্ছে না। বিন্দাস চেয়ে আছে অরণ্যের ব্রুকুচকিত ব্রুজুরার মাঝে, কপাল বরাবর। অরণ্য না পারতে শুধালো, তোর মৃত্যুর ভয় নেই? তোমার মৃত্যুর ভয় নেই? সাইবানের টুটির হাসিটা আর একটু বিস্তৃত হলো। যে জগতের দুয়ার ছুঁয়ে এসেছে, সেই জগতে প্রবেশ ভয় কিসের? আমার সাথে চলুন না হয়, আপনাকে ওপার থেকে ঘুরিয়ে আনি। উন্মাদ, বদ্ধ উন্মাদ। সাইবান আলাদিন নামক ছেলেটা একটা বদ্ধ উন্মাদ, যার অতি সত্বর মানসিক চিকিৎসার দরকার। এছাড়া অরণ্যর মাথায় আর কোনো যুক্তি এলো না। বস বস। অবশেষে ডাকটা কানে গেল অরণ্যর। মাথা ঘুরিয়ে তাকালো সে। রুফটপ থেকে হাত বাড়িয়ে আছে তার লোকেরা, সবার চেহারায় ভয়ানক আতঙ্ক। শেষ একবার মুখ ঘুরিয়ে তার নিচে আশ করে শুয়ে থাকা সাইবানকে দেখলো। কোনো শব্দ সাজাতে পারল না অরণ্য, তাই উঠে গিয়ে লোকগুলোর সাহায্য পুনরায় রুফটপে উঠে গেল। কিছুক্ষণ বাদেই সাইবান সেফটি নেট থেকে উঠে এলো। এই পাশে রেলিংটা ভেঙে গিয়েছে। মিস্টার চৌধুরী অরণ্যকে ধরলেন। একজন ছুটে পানির বোতল নিয়ে এসেছে। বস, আপনি ঠিক আছেন? ওহ গড, আপনার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে।
এটা কেমন ধরনের হোটেল যে লোহার রেলিং পর্যন্ত ভেঙে যায়? সিকিউরিটি ম্যানেজার কোথায়? এক্ষুনি ডাকো তাকে। এই ঘটনা সুরাহা করে তো আমরা ছাড়বো না। চারপাশে হম্বিতম্বি শুরু হয়ে গেল। অরণ্য ঠান্ডা পানির বোতল চুমুক দিয়ে সমস্তটা শেষ করে একদিকে ছুঁড়ে ফেললো। সুয়ায় দপাস করে বসেছে সে, এখনও হাঁপাচ্ছে খানিক, কেমন একাকার। তাই কোট খুলে ছুঁড়ে ফেললো দূরে। কর্মচারীদের কেউ কেউ তাকে বাতাস করছে, অন্যরা ডাক্তার ডাকবে কিনা সেই নিয়ে বকবক করছে। অথচ কোনো কিছুই মাথায় ঢুকলো না অরণ্যের। ব্রুকুচকে তীব্র দৃষ্টিতে সে তাকালো সামনের দিকে। তার নিজের এমন নাজেহাল অবস্থা, অথচ ওই ছেলে দিব্যি সুস্থ দেখাচ্ছে। অদূরে চেয়ারে বসে মাথায় ঠান্ডা পানি ঢেলে দিল সাইবা। তার পরনের টি শার্ট ভিজে উঠল, সাদা ওড়নাটা লেপটে গেল ত্বকের সঙ্গে। পানির স্রোতে মাঝে তার কালো চোখ জোড়া অশুভ এক ঝিলিক খেয়ে গেল, আর বেচার টুর জুড়ে পাশবিক এক হাসি। বরাবর অরণ্যের দিকে চেয়ে আছে সে, রূপকথার গল্পের বিবরণে দেওয়া পৈশাচিক দানবগুলোর মতো। বেনগাড়ি ছুটছে দ্রুত গতিতে। শীতল বাতাসে জাপটায় চুল উঠছে সারিকার। লাগেজটা বেনের একপাশে রাখা, পিচ ডালা পাকা সড়ক হলেও উচ্চ গতির কারণে তেকে তেকে কেঁপে উঠছে বেন। তাতে বিশেষ খেদ নেই সারিকার মনে। চুপটি করে অপেক্ষায় আছে সে। তার ফোনে কল আসছে একের পর এক, কখনো ইরাম, কখনো বা অনুরাগ। বাড়ি থেকে বেরোনো মাত্র একটা বেন গাড়ি পেয়েই সেটাতে চড়ে বসেছে সে। যখন অনেকটা দূরে চলে এসেছে তখন পিছনে অনুরাগ আর ইরামকে ছুটে আসতে দেখেছে, কিন্তু থামেনি সে। থামার কোনো ইচ্ছা আজ নেই তার। হয়তো ইরাম আর অনুরাগ দুজন বাস স্টপ পর্যন্ত আসবে ভিন্ন গাড়িতে। সে আসুক, তারা যেভাবে ইচ্ছে, সারিকার কিছু যায় আসে না। রাত হওয়ায় গাড়িটার সংখ্যাটাও কম, মানুষজনের উপস্থিতিও আশেপাশে হাতে গোনা। দোকানপাটগুলো ইতিমধ্যে বন্ধ, দু একটি বাদে। চোখ বুঝে ফেললো সারিকা। শীতলতার প্রবাহ তাকে নিয়ে চলল বিয়ের আগের অতীতে, রমনা পার্ক। বিকেলবেলার ভিড় একটু বেশি বেড়ে যায় এখানে। ইতিউতি দম্পতিদের দেখা যাচ্ছে। মেয়েগুলো হাতে ফুল, চুলে গাছরা, চোখে মুখে টুটে চৌড়া হাসি। কেউ কেউ চুপটি করে পেয়েসির বকবক শুনে যাচ্ছে। বাচ্চার সময় কিছু পরিবারও দেখা যাচ্ছে। একটা মেয়ে বাবু মেলিনে দৌড়াচ্ছে, পিছন পিছন তার বাবা ছুটছে। দৃশ্যগুলো সুন্দর, অথচ সারিকার মনে আজ শুধুই বিষাদ। চোখগুলি সে নিজের হাতে ধরে রাখা বাদামবর্তি ঠেঙ্গায়ের দিকে তাকালো। সবগুলো রয়ে গিয়েছে, একটাও খায়নি সে। তার পাশে বসা পুরুষটি কিছু বলছে না, যেন সময় দিচ্ছে, অপেক্ষায় আছে। সারিকা মনে হলো এই পুরুষটি এতটা অমায়িক যে তার পাশে চুপ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও সে কিছুই মনে করবে না। কাগজের ঠুঙ্গার উপর আঙুল চেপে বসলো সারিকা। তারপর দীর্ঘ প্রশ্বাস টেনে সে বলে বসল, আমি অন্য একজনকে ভালোবাসি। তার পাশে বসা মানুষটি মিসির ইকবাল, হবু স্বামী। এই কথাটায় নিশ্চয় সব কিছু গড়ে ওঠার আগেই ভেঙে ফেলার জন্য যথেষ্ট। অথচ মিসিরের শান্ত মুখে সারিকা বিশেষ কোনো প্রতিক্রিয়াই দেখল না। শুধু নরম গলায় মিসির বলল, আচ্ছা। সারিকা ব্রুজুরে কুঞ্চিত হলো। একটা নির্লিপ্ততা নাকি জ্বরের পূর্বে শীতল অবস্থা বুঝতে বেগ পোহাতে হলো। আমার মমডে চায় আমি আপনাকে বিয়ে করে। কথা আরেকটু আগালো সারিকা। এবার মিসির শুধালো, তাহলে আপনি আপনার পরিবারকে জানান আপনি একজনকে ভালোবাসেন এবং তাকেই বিয়ে করতে চান। বুকটা চেপে এলো সারিকার, চোখে অদেখা অশ্রু বোর করলো। জানতে পারবো না কেন, কারণ আমার ভালোবাসার কোনো পরিণতি নেই। সে অন্য ধর্মের মানুষ। এবার মিসিরের শান্ত চেহারায় খানিক বিস্ময় ফুটল। মাথা ঘুরিয়ে নিজের জুতোর দিকে তাকালো সে। উভয়ই পার্কের একটি বেঞ্চে বসে আছে। অদূরে একজন হকার বেলি গাজরা বিক্রি করছে। সে সুঘ্রাণ বেশি আসতে এখান পর্যন্ত। অনেকক্ষণ যাবৎ মিসির কোনো কথাই বলল না। আমাদের বিয়েটা না হলে কি আপনার ভালোবাসা রক্ষা হবে? না, হবে না। জবাব দিতে সময় নিল না সারিকা। মিথ্যে বলে কি লাভ? একটি ডুব গিলল সে। পুনরায় বলল, আমি শুধু আপনাকে জানাতে চেয়েছি, বিয়ের পরে যেন আপনি মনে না করেন আপনাকে ঠকানো হচ্ছে। মৃদু হাসলো মিসির। সারিকা আর চোখে দেখলো। হাসলে লোকটাকে খুব মিষ্টি লাগে। কিছু মানুষ আছে না, যাদের চেহারা দেখলে কেমন শান্তি শান্তি লাগে। মিসির ঠিক তেমনই। তবে বলতে হচ্ছে, আমি এবং আপনি খুবই বেশি ব্যতিক্রম নয়। মিসিরের নির্মল কণ্ঠে ভীষণ অবাক হলো সারিকা। না পারতে সম্পূর্ণ ঘুরে বসলো ব্রেঞ্চে। ডেপ ডেপ করে চেয়ে রইল হবু স্বামীর মুখপানে। জিজ্ঞেস করলো, মানে আপনিও কি অন্য কাউকে ভালোবাসেন? ভালোবাসতাম, সূত্র দিল মিসির। সারিকা যতটা না বিষণ্ণ, মিসির ততটাই স্বাভাবিক। গা শুকিয়ে গেল যেমন, আর গায়ে লাগে না। মিসিরের ক্ষেত্রেও বোধহয় তেমন কিছুই হয়েছে। সে শান্ত গলায় বলে গেল, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসতো না। সে আমাকে শুধু একজন বন্ধু ভাবত। একপাক্ষিক ভালোবাসা, কি যন্ত্রণাদায়ক। সারিকা বাদামের টুঙ্গাকে বুকে চেপে জল জল দৃষ্টিতে চেয়ে রইল। কান খাড়া করে শুনে গেল হবু স্বামীর প্রত্যেকটা কথা। মেয়েটা আমাকে ব্যবহার করত। আমরা প্রতিবেশী ছিলাম। ওই যে আগেকার দিনে নাটক সিনেমা দেখানো হতো না,
পাড়ার প্রেম ঠিক ওই রকম। আমাদের মধ্যে অবশ্য কোনো দিন প্রেম বলে কিছু ছিল না, কারণ প্রেম তাকেই বলেন যাতে বিনিময় পাওয়া যায়। আমার ক্ষেত্রে শুধু নিবেদন করেছি, বিনিময়ে জুটেছে আস্ত একটা শূন্য। প্রায় দেখা সাক্ষাৎ ছিল বিদায় পাড়ার বন্ধুদের মতো সবসময় পাশে থাকতাম আমি তার। বলা বাহুল্য আমার অনুভূতি সে জানত। আমার আফসোস নেই সে আমার অনুভূতি গ্রহণ করেনি, কিন্তু আফসোস একটাই যে আমাকে সে কুকুর ভেবে বসেছিল। কুকুরে যেমন মালিকের পিছনে গুড়গুড় করে, তেমন করে আমিও তার পিছন গুড়গুড় করতাম। সে অন্য ছেলেদের সঙ্গে প্রেম করত, তার ব্রেকআপ হলে আমার কাছে এসে কান্নাকাটি করত। আমিও ভালো বন্ধুর মতো সামলাতাম আর অপেক্ষা করতাম হয়তো একদিন সে আমায় বুঝবে, আমায় মেনে নেবে। মিসির থামল, সে নিঃশ্বাস নেওয়া প্রয়োজন। সারিকা শুনতে শুনতে অজান্তেই বাদাম ভেঙে মুখে দেওয়া শুরু করেছে। চিবোতে চিবোতে সে প্রশ্ন করলো, তারপর? মিসির ব্রেঞ্চে হেলান দিয়ে বসলো, গুদগুলির আকাশ পানে চেয়ে পড়ল। তারপরে আর কি? এভাবেই চলতে লাগলো। আমি কখনো তার ভালোবাসার মানুষ হতে পারিনি। সে আমার কাছে শুধু প্রয়োজন মেটাতেই আসতো। বহু বছর পেরিয়ে গেল, পড়াশোনা শেষ করলাম, আর্কিটেকচার ফার্ম করলাম, কাজে ব্যস্ত। এরপর হঠাৎ একদিন জানতে পারলাম তার সাথে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে। সারিকা জমে গেল। অদ্ভুত হলেও সত্যি, মিসিরের সামনে বসে সে নিজের জীবনের গল্পটা বলে বসেছে। এতটাই নাটকীয় কারো জীবন হয়, তাহলে সে কি এখন আপনার বেস্ট ফ্রেন্ডের বউ? মাথা নাড়ালো মিসির। না, আমার বেস্ট ফ্রেন্ড অন্য একজনকে ভালোবাসে। সেটা আরেক জটিল কাহিনী, আপনি ভবিষ্যতে এমনি জানতে পারবেন। সে যাক, শেষমেশ তার বিয়েটা হয়নি। বিয়ে ব্যস্ত যাওয়ার পর প্রায় 15 বছরে একাপাক্ষিক ভালোবাসার পূর্ণতা পেল আমার। মেয়েটা আমার কাছে এলো, বলল সে নাকি আমায় ভালোবেসে ফেলেছে অবশেষে। সারিকা অজান্তে বাদাম ছিলে ছিলে মিসিরের হাতে তালুতে রাখলো। মিসির দৃশ্যটা লক্ষ্য করে মুচকে হেসে বাদামগুলো মুখে দিল। সারিকা বলল, তাহলে ভালোবাসতাম বললেন না কেন? আর সে আপনার সাথে নেই কেন? খানিকটা সময় নিয়ে চিবিয়ে মিসির নির্দ্বিধায় জানালো, আমি তাকে ফিরিয়ে দিয়েছি। হতবাক হয়ে গেল সারিকা। ফিরিয়ে দিয়েছে? এতগুলো বছর একটা মেয়ের ভালোবাসার অপেক্ষার পরও ফিরিয়ে দিয়েছে? এটা অদূর সম্ভব। মিসির বোধহয় সারিকার বিহ্বলতা ধরতে পারল, তাই মুখ ঘুরিয়ে বলল, প্রথমবারের মতন আমি নিজেকে বেছে নিয়েছিলাম সারিকা। আমার অনুভূতির প্রয়োজন নেই, আত্মমর্যাদার প্রয়োজন। আমি কারো সেকেন্ড অপশন হব না, এটা না পেলে সেটা। এই সেকেন্ড চয়েস আমার জীবনকে বিপর্যস্ত করে রেখেছিল। শেষমেশ আমি মুক্তি পেয়েছি, আর বিলিভ মি, আই এম হ্যাপি, ট্রুলি হ্যাপি। সারিকা আর কিছুই বলতে পারল না। একটা মানুষ কারো দ্বিতীয় পছন্দ হতে চায় না। আত্মসম্মান তার কাছে এতটাই দামি যে সে জীবনে প্রথম ভালোবাসাকে হাতের মুঠে পেয়েও ছেড়ে দিয়েছে। এই মানুষটার সঙ্গে কি সারিকা কখনো মানিয়ে চলতে পারবে? সারিকা। মিসিরের ডাকে মনোযোগ ভাঙল সারিকার। মাথা তুলে তাকালো সে। মিসির সোজা হয়ে বসেছে। আমার কথা কিছু মনে করবেন না। আমি সত্যি কৃতজ্ঞ যে বিয়ের আগেই আমাদের মধ্যবর্তী সকল জটিলতা দূর হয়ে গিয়েছে। আমরা কেউ নিজেদের অতীত নিয়ে বলা থেকে বিরত থাকিনি। আপনাকে ধন্যবাদ আমার সঙ্গে সত্যি কথাটা শেয়ার করার জন্য। যদি আপনার মনে হয় এই বিয়েটা আপনি করতে চান না, তাহলে আমার পক্ষ থেকে কোনো জোর জবরদস্তি থাকবে না। বাকিটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। তবে আমার মনে কি হয় জানেন কি? মিসির এক লম্বা চুপ থেকে বলল, আমি আর আপনি অন্য একটা রকম। সেই কারণে হয়তো আমরা একে অপরকে বুঝতে পারবো। পৃথিবীর সকল বিবাহিত দম্পতি কি একে অপরকে ভালোবাসে? না, কেউ কেউ সমাজ, পরিস্থিতি এবং পরিবারের কারণে মানিয়ে নিয়ে চলে। আমি বিশ্বাস করি না আমাদের মধ্যে নতুনভাবে ভালোবাসা হওয়া সম্ভব। তবে দুজন ভাঙাচোরা মানুষ যদি একে অপরের বন্ধু হয়, তবে ক্ষতি কিসের? বন্ধুত্ব, বিশ্বাস, ভরসা এবং স্বপ্ন, এইটুকুই যথেষ্ট নয় কি? আমরা যতদিন একে অপরের প্রতি সৎ থাকবো, ততদিন অবধি এর বাইরে আর কিছুই চাওয়া থাকবে না। উই ক্যান ট্রাই টু ওয়ার্ক দিস আউট টুগেদার। সারিকা নিষ্পলক চেয়ে রইল মিসিরের মুখপানে। যে বলবে এই দুঃসাহসী লাড়ুকু ছেলেটার ভেতরে থেকে এতটাই ভাঙাচোরা? বর্তমান ব্যান্ডটা স্পিড ব্রেকারে গুত্তা খাওয়ায় চাটকা খেয়ে বাস্তবে ফিরে এলো সারিকা। মাথা জাকিয়ে চারপাশে তাকালো। বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছে প্রায়, কিন্তু এই রাস্তাটা একটু বেশি নির্জন। দূরে আলো দেখা যাচ্ছে, সেখানে ঢাকার বাসগুলো দাঁড়িয়ে আছে। সারিকা সোজা হয়ে বসলো। নিজের হ্যান্ডব্যাগ গেটে ওয়ালেট বের করে নিল। বেন ভাড়া বের করার জন্য টাকা হাতে নিতেই হুট করে নিজের কবজিতে আবার হ্যাঁচকা টান খেলো সারিকা। আহ, কি হলো বুঝে ওঠার আগেই ব্যান থেকে সিটকে রাস্তায় পড়ে গেল রমণী। ব্যান চালক হকচকিত হয়ে ব্যান থামিয়ে পিছনে ফিরতেই দেখল একটি মোটর সাইকেল থামানো। তার সামনে দাঁড়িয়ে থাকা হেলমেট পরনে দুই ছেলে, একজনের হাতে ছোট্ট একটা ছুরির মতন। সারিকা রাস্তার পরে কপালে ব্যথা পেয়েছে। হাত চেপে মাথা তুলে তাকাতেই একটা ছেলে তার বাহু চেপে ধরল। যা যা আছে এখনই দে, তাড়াতাড়ি।
ছিনতাইকারী, কিন্তু ছেলেগুলো খুব বড় মনে হচ্ছে না, কিশোরী বয়সী। সারিকা নিজের হাত ঝাটকা দিল। হাত ছাড় আমার, পুলিশকে কল করবো কিন্তু। এই মাইয়া একবারে খাইয়া দিমু কিন্তু, চাইয়া দেখছস। ছুরিটা উঁচিয়ে সারিকার চিবুক বরাবর ধরল অপর ছেলেটা। হেলমেটের কারণে চেহারা দেখা যাচ্ছে না, শুধু চোখজোড়া দৃশ্যমান, কেমন যেন লালচে। নেশাকুর আছে স্পষ্ট। সারিকা আশেপাশে তাকালো। ভ্যান চালক বয়ে ভ্যানের পিছনে উবু হয়ে বসে আছে, ঝামেলায় পড়তে নারাজ। সারিকা আতঙ্কের চাইতে বেশি বিরক্ত বোধ করলো। দে মাল দে। সারিকা হাতের ওয়ালেট কেড়ে নিল একজন, অন্যজন ভ্যান থেকে লাগেজ ট্রেনে নামিয়ে রাস্তার উপরে খুলে গাড়তে লাগলো। পোশাক আশাক সব উলটপালট করে টানা বা গায়ে আছে কিনা সেই সন্ধান করতে লাগলো। সারিকা ব্রুকুচকে দেখে গেল কাহিনী। তারপর হুট করে তাকে ধরে রাখা ছেলেটা তাকে মুখ্যম একটা কামড় বসিয়ে দিল। একটা অশ্রাব্য গালি দিয়ে অপর হাতে সারিকার চুলের মুঠি পেঁচিয়ে ধরে ফেললো ছেলেটা। রমণী দৌড় দিতে চেয়েছিল, কিন্তু চুলের টান খেয়ে বেতায় ককিয়ে উঠল। আহ, অনেক তেজ না তোর? ভাবছিলাম লুইটা নিয়ে পগার পার হমু, কিন্তু না, এখন তো এত সহজে সারমু না। সারিকার বুকে হাত চেপে খেকিয়ে উঠল ছেলেটা, একেবারে দইরা নিয়ে। শেষ করতে পারল না, এর আগেই আত্মচিৎকারে প্রকম্পিত হয়ে উঠল চারপাশ। সারিকা টেরও পেল না ঠিক কী ঘটেছে। সে শুধু দেখলো ঝটকার মতন খেয়ে ছেলেটা রাস্তার মাঝে লুটিয়ে পড়েছে। হেলমেট খুলে গড়িয়ে ছিটকে গেছে অদূরে। অন্য ছেলেটাও বরকে গিয়ে ঘুরে তাকিয়েছে। সারিকা এক পা পেছোতে গিয়ে পুরুষালী উষ্ণ বুকের সঙ্গে ধাক্কা খেল। মাথা কাত করে তাকাতে সে দেখতে পেল মিসিরকে। সুউচ্চ দণ্ডয়মান, সদা নির্মল এবং শান্ত মিসিরের চেহারায় তীব্র ক্রোধের বাজ। এক হাত মুঠ করে রাখা শক্তভাবে, তাতে আধ ভাঙ্গা ইটের টুকরো চুপবে, বুঝি আগুন জ্বলছে তার। সারিকার দিকে চেয়ে নেই সে, তাকিয়েছে ছেলেগুলোর এই দিকে। ইউ ডিয়ার টু টাচ মাই ওয়াইফ। অরণ্য গাড়িটা রাতের আধার খেড়ে বাড়ির সামনে এসে থামলো। ড্রাইভারের পিছন ব্যাকসিটে বসা অরণ্য। সে একা নয়, তার অন্য পাশে সাইবান। পার্টি শেষ হওয়ার পরপরই এমন একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, এটাকে চারটেখানি কর্তা। হম্বিতম্বি কম হয়নি। হোটেল কর্তৃপক্ষে অনেক কমাচ্ছে, বিষয়টা দামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। সেটা আদাতেই দামাচাপা থাকবে কিনা সেটা অবশ্য পুরোপুরি অরণ্যের উপর নির্ভর করছে। সাইবান টিমের ছেলেদের সাথে চলে আসছিল, কিন্তু তার পার্টিতে এত বড় ঘটনা ঘটেছে, এই বাহানায় অরণ্য নিজে এসেছে সাইবানকে বাড়িতে নামিয়ে দিতে। ড্রাইভারের পাশে অরণ্যের কর্মচারী মিস্টার চৌধুরীও আছেন, তাই সাইবান মানা করেনি। পুরোটার রাস্তা নিঃশব্দ কেটেছে, শুধুমাত্র মিস্টার চৌধুরীর বকবক বাদে। লোকটার থেকে শুধু নিজের বস আর সাইবানের কাছে ক্ষমা চেয়েছে, কারণ পার্টির আয়োজনের মূল দায়িত্বটাই তারই ছিল। নিরাপত্তার ব্যাপারটা তার ব্যর্থতা। অরণ্য শুধু কপাল ঘষতে করতে শুনে গিয়েছে। সাইবার মনে মনে ভেবেছে, লোকটা যদি জানতো এই সব কিছু তার বসের কুকীর্তি, তবে কেমন অনুভব করত। নাকি মিস্টার চৌধুরী আসলে সব কিছু জানে, শুধু সাইবানের সামনেই সমানে অভিনয় করছে। অনেক কিছুই হতে পারে। গাড়ি থামতেই মিস্টার চৌধুরী আরেক দফায় বললেন, আমাদের ক্ষমা করবেন মিস্টার আলাদিন, এমন একটা ঘটনা করতে পারে আমরা কেউ কল্পনা করিনি। প্লিজ, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। যা ঘটেনি তা নিয়ে ক্ষমা চাওয়ার কিছু নেই। আশেপাশে চেয়ে দেখুন কত লোক অসন্তুষ্ট বসে। কথাটা বলেই নিজের পাশে গাড়ির দরজা খুলে ফেলল সাইবান, উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া। সে বাইরে পা রাখতে পাশ থেকে বেশি এলো অরণ্যের গম্ভীর কণ্ঠস্বর। যা ঘটেনি তা যে আর ঘটবে না তার গ্যারান্টি কি? সাইবান থামল। সামনে বসা মিস্টার চৌধুরী অবাক হয়ে নিজের বসের দিকে তাকালো। অরণ্য এতক্ষণ নির্বাক বসেছিল, তবে এখন তার ঠোঁটে খুবই সূক্ষ্ম একটি হাসির রেখা ফুটল। মাথা কাত করে সরাসরি সাইবানের দিকে তাকিয়ে সে বলল, আজকাল নিজের বাড়িতেও মানুষজন নিরাপদ নয়, সেখানে বাচ্চাকে একা ফেলে যাওয়াটা নির্বুদ্ধিতার পরিচয়। জমে গেল সাইবান। হাতের আঙ্গুল সামান্য কপালে তার। অজান্তে মাথা তুলে অদূরে বাড়ির দিকে তাকালো। তাদের গ্রামের বাড়িটা অন্যান্য প্রতিবেশীর বাড়ি থেকে আলাদা, কারণ সড়কে একেবারে শুরুতেই পড়ে। বাকি বাড়িগুলো কাঁচা রাস্তা ধরে গেলেও আরও ভিতরে বিদায় শুনশান নীরব পরিবেশ। অরণ্য অন্তিমবার বলল, বাড়ি যাও, কিন্তু তার সতর্কবার্তা শোনার অবস্থায় তখন সাইবানের নেই। সে ইতিমধ্যে দ্রুত পায়ে ছুটতে শুরু করেছে বাড়ির দিকে। অরণ্য নীরবে দৃশ্য দেখে ইশারা করলো। তার গাড়িটা সড়ক ধরে এগিয়ে গেল। জানালা দিয়ে দেখলো সে সাইবানের লম্বা পা ফেলে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। রীতিমতো ঘূর্ণিঝড় হয়ে বাড়ির ভেতরে ঢুকলো সাইবান। প্রথমে সে দৃশ্যটা তাকে বরণ করলো, তাতেই হাড় হিম হয়ে গেল তার। সোফায় এলিয়ে পড়ে আছে সুগন্ধা, চোখজোড়া বন্ধ, মাথাটা ঝুলে আছে ফ্লোরের দিকে। তার আশেপাশে কোথাও ইজানের চিহ্নটুকু নেই এরাম অনুরাগ, সারিকা, মিসির, তিতলি, কেউই। সুগন্ধা। সাইবানের তীব্র হুক্কারে কেঁপে উঠল সমস্ত বাড়ি।